এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 13 উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ। তো এই যে অধ্যায়, এই অধ্যায়ের থেকে এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে উদ্ভিদ বৃদ্ধির শর্তসমূহ অর্থাৎ কন্ডিশনস অর ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ। তো চলো শুরু করা যাক। তার আগে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো এই যে উদ্ভিদের বৃদ্ধির শর্তসমূহ, এই শর্ত কয় ধরনের হয়? উদ্ভিদের প্রধানত দুই ধরনেরই শর্ত আমরা দেখতে পাই। কি কি বা প্রভাবক দেখতে পাই, কি কি সেগুলো? প্রথমটি হচ্ছে বাহ্যিক প্রভাবক বা শর্ত, দ্বিতীয়টি হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক বা শর্ত। বুঝতে পেরেছো? তো বাহ্যিক প্রভাবক গুলো কি কি? বাহ্যিক প্রভাবক হচ্ছে সেই সমস্ত প্রভাবক যেগুলো উদ্ভিদের বৃদ্ধিকে বাইরের থেকে কন্ট্রোল করে, সেগুলোই হচ্ছে বাহ্যিক প্রভাবক। তো বাহ্যিক প্রভাবকের মধ্যে কোন কোনগুলো পড়ে? বাহ্যিক প্রভাবকের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে আলো, তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জল, খনিজ পরিপোষক, মৃত্তিকা, অভিকর্ষ, আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি হচ্ছে পীড়ন চাপ। তাহলে উদ্ভিদের যে বাহ্যিক শর্ত বা বাহ্যিক প্রভাবকগুলো সেগুলো হচ্ছে এইগুলো। কি কি? আলো, তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জল, খনিজ পরিপোষক, মৃত্তিকা, অভিকর্ষ, পীড়ন চাপ। তো এগুলোই হচ্ছে বাহ্যিক প্রভাবক। এরপরে আসছি আভ্যন্তরীণ প্রভাবক। তো আভ্যন্তরীণ প্রভাবক কোনগুলো? আভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে সেই সমস্ত প্রভাবক বা ফ্যাক্টরস যেগুলো উদ্ভিদের ভেতরে থাকে, ভেতরে থেকে উদ্ভিদের বৃদ্ধিটাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে, সেগুলোই হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক। তো প্রধান যে আভ্যন্তরীণ প্রভাবক সেটি হচ্ছে কি বলতো? সেটি হচ্ছে হরমোন। এই হরমোন হচ্ছে প্রধান আভ্যন্তরীণ প্রভাবক। এছাড়া যে সমস্ত আভ্যন্তরীণ প্রভাবক রয়েছে সেগুলো হচ্ছে উৎসেচকের সক্রিয়তা, ক্লোরোফিলের ঘনত্ব, সঞ্চিত খাদ্যবস্তুর পরিমাণ ইত্যাদি। এগুলোই হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক। তাহলে প্রধান যে আভ্যন্তরীণ প্রভাবক সেটা কি হলো? সেটি হচ্ছে হরমোন। তো উদ্ভিদের যে বৃদ্ধির যে শর্তগুলো রয়েছে দুই ধরনের, একটি হচ্ছে বাহ্যিক শর্ত, একটি হচ্ছে আভ্যন্তরীণ শর্ত, তাই তো? তো এই যে বাহ্যিক শর্ত তোমাদেরকে প্রথমে পড়াবো, সেই বাহ্যিক শর্তের মধ্যে প্রথম যে পয়েন্টটি পড়াবো সেটি হচ্ছে আলো বা লাইট। এই লাইট বা আলো উদ্ভিদের বৃদ্ধির একটি অন্যতম প্রভাবক বা ফ্যাক্টর।
তো আলোর 3 ধরনের বৈশিষ্ট্যই উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। তো 3 ধরনের বৈশিষ্ট্যগুলো কি কি? 3 ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আলোর তীব্রতা, আলোর বর্ণ, আরেকটি হচ্ছে আলোর সময়কাল। এই 3টি হচ্ছে আলোর বৈশিষ্ট্য। তো প্রথমে যে পয়েন্টটিতে আসবো সেটি হচ্ছে আলোর তীব্রতা। তো আলোর ফলে কি হয়, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উৎপাদন এবং সংশ্লেষ দুটোই কিন্তু হয় বা সম্ভব। কি বললাম? আলোর উপস্থিতিতে বা আলোর তীব্রতায় ক্লোরোফিলের উৎপাদন এবং ক্লোরোফিল সংশ্লেষ উভয়ই সম্পন্ন হয়, তাই তো? এছাড়াও সালোক সংশ্লেষের ফলে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, যা শ্বসন কার্যে ব্যবহৃত হয় এবং উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। বুঝতে পেরেছ? তাহলে আমি প্রথম থেকে আবার বলি। আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের উৎপাদন এবং সংশ্লেষ ঘটে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হয় কি? শর্করা জাতীয় খাদ্য। সেই শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদের শ্বসন কার্যে ব্যবহৃত হয়। আর কি হয়? উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই তো? এছাড়াও সালোক সংশ্লেষের ফলে কি হয়? শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ সমন্বিত খাদ্য উৎপাদিত হয়, যেটি শ্বসন কার্যে ব্যবহৃত হয়। এছাড়াও উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। বুঝতে পেরেছ? তাহলে প্রথম থেকে আবার বলি। নাম্বার 1, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উৎপাদন এবং ক্লোরোফিলের সংশ্লেষ উভয়ই ঘটে। নাম্বার 2, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। সেই শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদের শ্বসন কার্যে ব্যবহৃত হয়। এছাড়াও উদ্ভিদের শুষ্ক ওজনটা বৃদ্ধি পায় কার মাধ্যমে? সালোক সংশ্লেষের মাধ্যমে। বুঝতে পেরেছ? তো দেখো, অন্ধকারে তুমি যদি কিছু ছোলার বীজ ধরো, জলে ভিজিয়ে রেখে দিলে, এবার পরের দিন সেই জল টল ঝাড়িয়ে ছোলার বীজটাকে আবার অন্ধকারে রেখে দাও ঘরের মধ্যে, তাহলে দেখবে একদিন পরে ছোলাটা অঙ্কুরিত হয়ে গেছে, তাই তো? অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম ঘটেছে। তো এই যে অঙ্কুরোদ্গম ঘটলো, দিয়ে অঙ্কুরিত যে অংশ অর্থাৎ ভ্রূণটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকলো, এই ধরনের উদ্ভিদকে বলা হয় কি উদ্ভিদ? বিবর্ণ উদ্ভিদ। অর্থাৎ এই ধরনের উদ্ভিদের কোনো বর্ণ গঠিত হয়নি। অর্থাৎ এই ধরনের উদ্ভিদে ক্লোরোফিলটা সংশ্লেষিত হয়নি। তার কারণ কি? তার একটাই কারণ হচ্ছে সে সূর্যালোকটা পায়নি, তাই তো? অর্থাৎ সূর্যালোকের অভাবে ক্লোরোফিলটা সংশ্লেষিত হতে পারেনি, ফলে এই ধরনের বর্ণহীন একটি ছোট্ট উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তো এই ধরনের উদ্ভিদকে বলা হয় বিবর্ণ উদ্ভিদ বা ইটিওলেটেড প্ল্যান্ট। বুঝতে পেরেছ? তো দেখো, এই যে ইটিওলেটেড প্ল্যান্ট বা বিবর্ণ উদ্ভিদ, এই উদ্ভিদ কিন্তু বেশি দিন বাঁচে না, কারণ এদের দেহে ক্লোরোফিল থাকে না। আর খাদ্যবস্তু বলতে বীজের থেকেই যতটুকু পায় ততটুকুই। ফলে এই ধরনের উদ্ভিদ বেশি দিন বেঁচে থাকতে পারে না, দ্রুত মারা যায়। বুঝতে পেরেছ? আবার দেখো, আলোর তীব্রতার কতটা গুরুত্ব রয়েছে। আবার দেখো,
কৃষিক্ষেত্রে যখন চারা গাছ রোপণ করা হয়ে যায় ঘন, তখন কি হয়, সেই চারা গাছগুলো ঠিকভাবে বৃদ্ধি পেতে পারে না। তার একটাই কারণ, সূর্যালোক প্রত্যেকটা গাছে পৌঁছাতে পারে না। এর ফলে কি হয়, গাছগুলো রোগগ্রস্ত হয় এবং পরবর্তীতে গাছগুলো মারাও যেতে পারে। বুঝতে পেরেছো? আর কি হয়, ধরো সূর্যালোকটা অতি তীব্র, অর্থাৎ সূর্যালোকের তীব্রতাটা যখন বেশি হয়ে যায়, তখন কি হয়, তখন উদ্ভিদের ক্লোরোফিলে আলোক জারণ বা ফটো অক্সিডেশন ঘটে। কি হয়, উদ্ভিদের ক্লোরোফিলে ফটো অক্সিডেশন বা আলোক জারণ ঘটে। এর ফলে কি হয়, এর ফলে উদ্ভিদের পাতা বিবর্ণ হয়ে যায়, সালোক সংশ্লেষ হ্রাস পায়। ঠিক আছে, এই ঘটনাকেই বলা হয় সোলারাইজেশন। বুঝতে পারলে? এবারে আসছি, যদি অত্যধিক হারে আলোর তীব্রতা বেড়ে যায়, তাহলে উদ্ভিদের কি হবে, উদ্ভিদের বাষ্পমোচন হার বৃদ্ধি পাবে, সালোক সংশ্লেষের হার কমে যাবে। এর ফলে কি হবে, উদ্ভিদটি নেতিয়ে পড়বে, সবশেষে উদ্ভিদটির মৃত্যুও ঘটতে পারে। তো এর পরে যে পয়েন্টটিতে আসছি, সেটি হচ্ছে আলোর বর্ণ। তো আমরা জানি আলোর 7টি রং, তাই তো, বা 7 বর্ণ বা রামধনু বলা হয়, যাকে আমরা খুব একটি ছোট টার্মে ডাকি বেনিয়া সহকলা। তো এই যে আলোর বর্ণ, এর মধ্যে উদ্ভিদের সালোক সংশ্লেষে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কেবলমাত্র 2টি বর্ণের আলো। সেই 2টি বর্ণের আলো হচ্ছে লাল এবং নীল, এই 2টি বর্ণের আলো। তো লাল বর্ণের আলো উদ্ভিদের কি কি কাজে ব্যবহৃত হয়? দেখো, লাল বর্ণের আলোর থেকে উদ্ভিদের মূল, বীজ, ফুল ফল ইত্যাদির দ্রুত বৃদ্ধি ঘটে। এছাড়াও কি হয়, এছাড়াও লাল আলোর প্রভাবে কি হয়, ক্লোরোফিলে ফাইটোক্রোম, পিএফআর সঞ্চিত হয়। আর কি হয়, আর হয় বীজের অঙ্কুরোদ্গম, মূলরোমের বৃদ্ধি ইত্যাদি। এগুলো লাল আলোর প্রভাবে হয়। বুঝতে পেরেছো? তো নীল আলোর প্রভাবে কি কি সংঘটিত হয় উদ্ভিদের? নীল আলোর প্রভাবে যেগুলো সংঘটিত হয় সেগুলো হচ্ছে উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এবং পত্রফলকের আয়তনের বৃদ্ধি ঘটে। বুঝতে পেরেছো? তাহলে নীল আলোর প্রভাবে কি হয়, উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এবং পত্রফলকের আয়তনের বৃদ্ধি ঘটে। তো দেখো, এই যে লাল আলো, এই সুদূর লাল আলোতে কি হয়, কি বললাম, লাল আলোতে কি হয়, ক্লোরোফিলে ফাইটোক্রোম সঞ্চিত হয়, তাই তো। আর সুদূর লাল আলোতে কি হয়, সুদূর লাল আলোতে সুদূর
লাল আলোতে কি হয়, পিএফআর যৌগটা পিআর যৌগে রূপান্তরিত হয়। বুঝতে পেরেছো? তাহলে উদ্ভিদের বৃদ্ধিতে আলোর বর্ণের ভূমিকা বোঝাতে পেরেছি। এবারে আসছি আলোর সময়কাল। আমরা জানি কি বছরের এক সময়ে দিন বড় হয়, রাত্রি ছোট হয়, আবার এক সময়ে দিন ছোট হয়, রাত্রি বড় হয়, তাই তো? তো যে সময়টা দিন বড় হয়, রাত্রি ছোট হয়, সেই সময় কিন্তু আমরা দেখি এক ধরনের ফুল ফোটে, যেগুলোর আলোর পরিমাণটা বেশি হয়। কার থেকে? সংকট আলোর কালের থেকে, অর্থাৎ ক্রিটিক্যাল ফটো পিরিয়ডের থেকে আলোটা বেশি লাগে। সেই কারণে যখন দিনটা বড় হয় সেই সময় এক ধরনের ফুল ফোটে, আবার যখন দিন ছোট হয়ে যায়, রাত্রি বড় হয়ে যায়, তখন কিন্তু আর এক ধরনের ফুল ফোটে, তাই তো? অর্থাৎ এই যে শীতের সিজনে, এই শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত্রি বড় হয়ে যায়। তো এই সময় দেখবে ডালিয়া, চন্দ্রমল্লিকা, আরো কত কি, গাঁদা, এই ধরনের ফুলগুলো সাধারণত ফুটতে দেখা যায়। তো দেখো, এই ধরনের যে ফুলগুলো ফোটে কি কারণে? সংকট আলো পিরিয়ড বা ক্রিটিক্যাল ফটো পিরিয়ডের থেকে যখন কম আলো পায় ফুলগুলো, তখনই এই ধরনের ফুলগুলো ফোটে। বুঝতে পেরেছো? তাহলে আলোর সময়কালটা বুঝতে পারলে, অর্থাৎ দীর্ঘ দিবা উদ্ভিদ এবং হ্রস্ব দিবা উদ্ভিদ। দীর্ঘ দিবা উদ্ভিদ তার মানে কি, যখন দিনটা বড় হয় তখন যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটে সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় দীর্ঘ দিবা উদ্ভিদ। আবার যে সিজনে দিনটা ছোট হয়ে যায় সেই সিজনে যে সমস্ত ফুল ফোটে সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় হ্রস্ব দিবা উদ্ভিদ। বুঝতে পেরেছো? তো এরপরে যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে তাপমাত্রা। তো উদ্ভিদের বৃদ্ধিতে তাপমাত্রাটা কতটা প্রয়োজন? অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে তাপমাত্রা প্রয়োজন 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে কত তাপমাত্রা প্রয়োজন? 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার। বুঝতে পেরেছো? তো দেখো, অধিকাংশ উদ্ভিদ বলেছি, তার মানে আমি সব উদ্ভিদ কিন্তু বলিনি। আবার কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রাতেও বৃদ্ধিটা সম্পন্ন হয়। বুঝতে পেরেছো? তো এরপরে আসছি কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদের বৃদ্ধিতে তাহলে কার্বন ডাই অক্সাইডের ভূমিকাটা কি? উদ্ভিদের বৃদ্ধিতে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা হচ্ছে, দেখো, সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদের কাঁচামালই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই তো? তো এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যখন আনুপাতিক হারে বাড়তে থাকে তখন সালোক সংশ্লেষের হারও বাড়তে থাকে। কিন্তু পরিবেশে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যধিকভাবে বেড়ে যায় তখন কি হবে? তখন উদ্ভিদের কোষে সঞ্চিত হয় কার্বনিক অ্যাসিড। তখন উদ্ভিদ কোষে সঞ্চিত হয় কি? সঞ্চিত হয় কার্বনিক অ্যাসিড H2CO3, যার সংকেত কি বললাম? H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কি করে? উদ্ভিদ কোষের পচন রোগ বা নেক্রোসিসে সাহায্য করে বা নেক্রোসিস ঘটিয়ে দেয়, উদ্ভিদ কোষের পচন ঘটিয়ে দেয়।
বুঝতে পেরেছো? এরপরে আসছি অক্সিজেন। তো উদ্ভিদের বৃদ্ধিতে বাহ্যিক শর্ত হিসেবে অক্সিজেনের ভূমিকাটা কি? উদ্ভিদের বৃদ্ধিতে বাহ্যিক শর্ত হিসেবে দেখো, এই অক্সিজেনের উপস্থিতিতে উদ্ভিদ দেহে সবাত শোষণ প্রক্রিয়াটা চালু থাকে, ফলে উদ্ভিদের উপচিতি বিপাক ঘটতে থাকে। বুঝতে পেরেছো? এই অক্সিজেনের যদি অভাব ঘটে তাহলে কি হবে? উদ্ভিদ মাটির থেকে খনিজ লবণ শোষণ করতে পারবে না, অর্থাৎ জল সহজে খনিজ লবণ শোষণ করার ক্ষমতা পায়, পাওয়ার পায়, সেই শক্তিটাই ও পাবে না। কার কারণে? অক্সিজেনের অভাবে। তাহলে উদ্ভিদের বাহ্যিক প্রভাবক হিসেবে অক্সিজেনের ভূমিকাটা বুঝতে পারলে। আর যদি এই অক্সিজেন যদি অনুপস্থিত থাকে তাহলে উদ্ভিদ যেমন মাটির থেকে জলসহ খনিজ লবণ শোষণ করতে পারবে না, সেরকম তার বৃদ্ধিটাও হ্রাস ঘটবে। ক্লিয়ার? তো দেখো, ইস্ট নামক অবায়ুজীবী জীবের কোষে কি হয়? এদের অক্সিজেনের কিন্তু প্রয়োজন হয় না। তো এটাই হচ্ছে এক্সেপশনাল। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির বাহ্যিক প্রভাবক হিসেবে জলের ভূমিকা কি। তো জল ছাড়া উদ্ভিদের বৃদ্ধি সম্ভব না, কারণ জলের সাহায্যেই একটি বীজের অঙ্কুরোদ্গম ঘটে, তাই তো? কোষের রসস্ফীতির চাপটাকে মেনটেন করে জল, উৎসেচকের সক্রিয়তাগুলোকে বজায় রাখে, প্রোটোপ্লাজমকে সিক্ত রাখে, তাই তো? তো এই ধরনের সমস্ত কাজগুলো এই জলই করতে পারে। এরপরে যে পয়েন্ট আসছি সেটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির বাহ্যিক প্রভাবক হিসেবে খনিজ পরিপোষকের ভূমিকা কি। অবশ্যই খনিজ পরিপোষকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ উদ্ভিদ মাটির থেকে যে জল সহ খনিজ লবণগুলো গ্রহণ করে তার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এগুলো সমস্তই জল দ্বারা শোষিত হয়। এর ফলে কি হয়? উদ্ভিদের যে মৌল, সেই মৌলের অভাবটা দূরীকরণ করে। কার কারণে? কারণ হচ্ছে বৃদ্ধি। এই বৃদ্ধির জন্য যে মৌলগুলো প্রয়োজন সেই মৌলের অভাবটা দূরীভূত হয়। এরপরে আসছি মৃত্তিকা। মৃত্তিকার কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। মাটির যে অণুগুলোর মধ্যে ছিদ্র, মাটির পিএইচ, মাটির জল ধারণ ক্ষমতা, ঠিক আছে, মাটির উর্বরতা, এই সবই একটি উদ্ভিদের বৃদ্ধিতে যথেষ্ট প্রভাব ফেলে। বুঝতে পেরেছো? এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির বাহ্যিক প্রভাবক হিসেবে অভিকর্ষের গুরুত্ব কতটা। তো দেখো, বিজ্ঞানী স্যার আইজাক নিউটন কি বলেছেন? বলেছেন কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে সে আর উপরে স্থির থাকতে পারে না, পুনরায় একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে বা একটা নির্দিষ্ট বেগের পর সে পুনরায় ভূপৃষ্ঠে নেমে আসে, তাই তো? এটি হচ্ছে অভিকর্ষজটা। তো অভিকর্ষের কি ভূমিকা রয়েছে? অবশ্যই ভূমিকা রয়েছে অভিকর্ষের, কারণ এই অভিকর্ষের ফলে কি হয়? উদ্ভিদের কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে উঠেও দাঁড়িয়ে থাকতে পারে এবং মূলটা অভিকর্ষের দিকে মাটির নিচে ভেদ করে যায়, তাই তো? তো এবার যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে পীড়ন চাপ। তো এই পীড়ন চাপের কারণে উদ্ভিদের বৃদ্ধিটা কিন্তু অনুকূলবর্তী হয়। বুঝতে পেরেছো? তো উদ্ভিদের বৃদ্ধির যে বাহ্যিক শর্ত বা প্রভাবক তা কিন্তু আমি কমপ্লিট করলাম, ঠিক আছে? এরপরে আসছি আভ্যন্তরীণ প্রভাবক বা শর্ত। এই আভ্যন্তরীণ প্রভাবক বা শর্ত হিসেবে হরমোনের কি ভূমিকা রয়েছে? আভ্যন্তরীণ শর্ত বা প্রভাবক হিসেবে হরমোনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তো হরমোন হিসেবে জিববেরেলিক অ্যাসিডের ভূমিকাটি কি? হরমোন হিসেবে জিববেরেলিক অ্যাসিড কি করে? উদ্ভিদ দেহের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং
বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। বুঝতে পেরেছ? এবার আসছি IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটি হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম, তাই তো? এর কাজ কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোষ বিভাজন এবং কোষের আয়তনটাকে বৃদ্ধি করতে সহায়তা করে। বুঝতে পেরেছ? এরপরে আসছি সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি কাজ করে? কোষগুলোকে দ্রুত বিভাজিত হতে সাহায্য করে। আর একটি আসছে, সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড বা ABA। এই ABA এটির কাজ কি? এটি উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিটাকে হ্রাস করে বা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে বাধা দান করে। তাহলে আভ্যন্তরীণ শর্ত হিসেবে হরমোনের ভূমিকা আশা করি বোঝাতে পেরেছি। এছাড়াও যে শর্তগুলো হচ্ছে উৎসেচকের সক্রিয়তা, ক্লোরোফিলের ঘনত্ব, সঞ্চিত খাদ্যবস্তুর পরিমাণ ইত্যাদি। তো এই যে উদ্ভিদের বৃদ্ধির শর্তসমূহ আমি তোমাদেরকে পড়ালাম, এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।